মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইলিট ইউটিউব চ্যানেল। আজকে আমরা একাদশ শ্রেণীর গ্রুপ বি ইউনিট 1 এর যে বাকি পার্ট অর্থাৎ গ্রুপ বি ইউনিট 1 এর যে সাব ইউনিট বি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আছে তোমাদের যে সাব ইউনিট বি তে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায় এবং দর্শনের বিভিন্ন শাখা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে দর্শন বা শিক্ষা দর্শন বলতে আমরা কি বুঝি এবং শিক্ষা এবং দর্শনের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা আমরা ওখানে আলোচনা করেছিলাম। তোমরা যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ওই এলিট অ্যাপটি ডাউনলোড করে নেবে এবং ওই ভিডিওটা তোমরা দেখে নিবে। চাইলে তোমরা ইউটিউব চ্যানেলেও দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা যে ইউনিট 1 গ্রুপ বি এর ইউনিট 1 এর সাব পার্ট যে বি ওই বিষয়টা আছে ভারতীয় দর্শন সম্প্রদায় এবং দর্শনের বিভিন্ন শাখাগুলো আমরা আলোচনা করব। তো ভারতীয় দর্শন সম্প্রদায়কে যদি আমরা আলোচনা করতে যাই তো প্রথমেই আমরা দেখব যে ভারতীয় সম্প্রদায়কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আস্তিক দর্শন এবং একটা হচ্ছে নাস্তিক দর্শন। তাহলে এই আস্তিক বা নাস্তিক বলতে আমরা কি বুঝি? যদি আমরা সাধারণ অর্থে আস্তিক বা নাস্তিক যে বিষয়টা আমরা বুঝে থাকি সেই বিষয়টা কি বলতো? সেই বিষয়টা হচ্ছে আস্তিক বলতে আমরা তাকেই বুঝি যারা ঈশ্বরে বিশ্বাস করে। সাধারণ অর্থ যেটা আমরা প্রায় সর্বসাধারণ গ্রহণযোগ্য যেটা সবাই মনে করে সেটা কি বললাম? যে আস্তিক বলতে আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক, এবং যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, এখানে না কথাটা লাগাবে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক। কিন্তু এই ভারতীয় দর্শন সম্প্রদায় এই বিষয়টা থেকে একটু আলাদা কনসেপ্ট, অর্থাৎ এই যে সর্বসাধারণ গ্রহণযোগ্য যে বিষয়টা বললাম তোমাদের সামনে, যে যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক এবং যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক। কিন্তু ভারতীয় দর্শনের ক্ষেত্রে এই কনসেপ্টটা একটু আলাদা। এই আলাদা বিষয়টা কি বলতো? ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় বলতে তাকে বোঝায় যারা বেদকে বিশ্বাস করে, অর্থাৎ যে সম্প্রদায় বেদ বিশ্বাসী, অর্থাৎ কি বললাম, যারা বেদকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক, এবং যারা বেদকে বিশ্বাস করে না, যারা বেদকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক। এই কারণে আস্তিক দর্শনকে আবার কি বলা হয়? বৈদিক দর্শন, কারণ তারা বেদকে বিশ্বাস করে। এবং নাস্তিক দর্শন যেহেতু বেদকে বিশ্বাস করে না সেই জন্য নাস্তিক দর্শনকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে অবৈদিক দর্শন। এবার এর আরেকটা নাম আছে, একে আরেকটা নামে বলা হয়, যেমন আস্তিক দর্শনকে বেদনিষ্ঠ দর্শন বলা হয় এবং বেদ বিরোধী দর্শন বলা হয় নাস্তিক দর্শনকে। তাহলে যেমন তোমাদের যেমন বিভিন্ন নাম আছে, বা বিভিন্ন নাম বলতে ধরো একটা আসল নাম বা যেটা অফিসিয়ালি যেটা নেম, এবার বাড়িতে হয়তো কেউ তোমার অনেকে হয়তো ডাক নামে ডাকে, ঠিক তেমনি আস্তিক দর্শনের বিভিন্ন নাম আছে এবং নাস্তিক দর্শনের বিভিন্ন নাম আছে। সেই নামগুলোকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম এবং কেন এই নাম দেওয়া হয়েছে সেটাও তোমাদের সামনে আলোচনা করলাম। যদিও আরেকবার আমি তোমাদের খুব ছোট্ট করে বলে দিচ্ছি। দেখো, আস্তিক দর্শন বলতে বোঝায় যে দর্শনগুলি বেদকে বিশ্বাস করে তাকে বলা হয় আস্তিক দর্শন বা বৈদিক দর্শন বা বেদনিষ্ঠ দর্শন, এবং যে দর্শন তোমার বেদকে বিশ্বাস করে না তাকে বলা হয় নাস্তিক দর্শন, অবৈদিক দর্শন বা বেদ বিরোধী দর্শন। এবার আমরা কেন বলছি এই বিষয়টা, তার কারণ হচ্ছে এই যে এই এতগুলো নাম আমরা কেন জানবো? আস্তিক বা নাস্তিক জানলেই তো হয়, কিন্তু এইগুলো জানার আরেকটা কারণ হচ্ছে হয়তো তোমাদের পরীক্ষাতে দিয়ে দিল বৈদিক দর্শন কোনগুলো, আস্তিক দর্শন দিল না। বা বৈদিক দর্শন বলতে তুমি কি বোঝো? বৈদিক দর্শন বেদকে বিশ্বাস করে না এই ধরনের হয়তো তোমাদের কোশ্চেন দিয়ে দিল, তখন হয়তো ভাববে কি স্যার আমরা তো আস্তিক দর্শন পড়েছি, বৈদিক দর্শন তো পড়িনি। ওই জন্য তোমাদের ওই কনফিউশনটা দূর করার জন্য আমি এখানে এই যে ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে দুটো ভাগ, যে দুটো মেন ভাগ, সেই মেন ভাগের কি কি নাম আছে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এবার দেখো, এই যে বৈদিক দর্শনের দুটো ভাগ, একটা হচ্ছে কি বলতো, বৈদিক দর্শনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বেদানুগত দর্শন আর একটা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। বেদানুগত দর্শন বলতে আমরা তাকে বুঝি যে দর্শনটা একদম পুরোপুরি ভাবে বেদের ওপর নির্ভরশীল, একদম পুরোপুরি ভাবে বেদকে বিশ্বাস করে, সেটা হচ্ছে বেদানুগত দর্শন। আর বেদ স্বতন্ত্র দর্শন বলতে আমরা তাকেই বুঝি যে দর্শনগুলো বেদকে পুরোপুরি ভাবে বিশ্বাস করে না, তবে বেদকে আবার বেদের বিরোধিতাও করে না, সেটা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। কি বললাম আরেকবার শোনো,
বলছে যে দর্শন বেদকে পুরোপুরিভাবে বিশ্বাস করে না কিন্তু বেদের পুরোপুরিভাবে বিরোধিতাও করে না, সেটা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। বেদানুগত অর্থাৎ যে দর্শনগুলো বেদকে পুরোপুরিভাবে বিশ্বাস করে সেই দর্শনগুলো কি কি, সেই দর্শনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শন, আর একটা হচ্ছে উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন। এবার বেদ স্বতন্ত্র দর্শনকে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন এবং বৈশেষিক দর্শন। তাহলে আমরা জানলাম আস্তিক দর্শনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বেদানুগত দর্শন অর্থাৎ যে দর্শন বেদকে পুরোপুরি ভাবে বিশ্বাস করে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শন, উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসা একটাই দর্শন মানে দার্শনিক সম্প্রদায়। আবার বেদ স্বতন্ত্র দর্শনকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন এবং বৈশেষিক দর্শন। এবার আমরা চলে আসি নাস্তিক দর্শন বা অবৈদিক দর্শন বা বেদ বিরোধী দর্শন। এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চরমপন্থী মতাদর্শ আর একটা হচ্ছে নরমপন্থী। চরমপন্থী বলতে কি বুঝি, ওই সেম কনসেপ্ট কাছাকাছি। চরমপন্থী বলতে যে দর্শন একদম পুরোপুরি ভাবে বেদকে বিরোধিতা করে, একদম সম্পূর্ণ টোটালি বেদকে মানে না, সেই দর্শন হচ্ছে চরমপন্থী দর্শন। চরমপন্থীর মধ্যে আবার দুটো ভাগ আছে, যেমন চার্বাক দর্শন পুরোপুরি বেদকে একদম স্বীকার করে না, একদম পুরোপুরি ভাবে একদম চরম ভাবে, সেই জন্য এটাকে চরমপন্থী বলছে। এবং আর একটা হচ্ছে বৌদ্ধ দর্শন, এই দর্শনও কি করে বেদকে পুরোপুরি ভাবে বিশ্বাস করে না। এবার চলে আসি নরমপন্থী দর্শন। নরমপন্থী দর্শনের মধ্যে একটি ভাগ আছে শুধুমাত্র জৈন দর্শন। তার কারণ হচ্ছে তাহলে জৈন দর্শন কি বেদকে তো অস্বীকার করে তবে পুরোপুরি ভাবে অস্বীকার করে না। তাহলে আমরা এই বেদের অর্থাৎ ভারতীয় সম্প্রদায়ের যে ভাগ, সেই ভাগগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এটা কেন তোমাদের কাছে তুলে ধরলাম, এই কারণে তুলে ধরলাম। তার কারণটা হচ্ছে এইখান থেকেই তোমাদের দুটো কোশ্চেন 100% আসবে। এবার কি ধরনের কোশ্চেন আসবে আমি তোমাদের সামনে একটা তুলে ধরি। আস্তিক দর্শন বা নিম্নলিখিত দর্শনগুলির মধ্যে কোন দর্শনটি আস্তিক দর্শনের মধ্যে আস্তিক দর্শন নয়, তখন তোমাদের কাছে চারটা অপশন থাকবে। কিরকম, একটা হচ্ছে সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, বেদান্ত দর্শন এবং এখান থেকে কোন একটা দর্শন দিয়ে দিল, চার্বাক দর্শন দিয়ে দিল বা বৌদ্ধ দর্শন দিয়ে দিল। তখন তোমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা আস্তিক দর্শন নয় বা কোনটা বেদ বিরোধী না বৈদিক দর্শন নয়। তখন কি অবশ্যই অ্যান্সার হবে চার্বাক দর্শন যদি থাকে তাহলে চার্বাক, কিংবা বৌদ্ধ দর্শন যদি থাকে তাহলে বৌদ্ধ দর্শন। তাহলে বুঝতে পারছো। এবার আরেকটা বিষয় যেটা তোমাদের মানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আস্তিক দর্শন বা বৈদিক দর্শনকে ষড় দর্শন বলা হয়। কি বলা হয় বললাম, ষড় দর্শন, ষড় দর্শন বলা হয়, এটা মাথায় রাখবে। এবার ষড় দর্শন, ষড় মানে কি, ষড় মানে হচ্ছে 6। তাহলে আস্তিক দর্শনের সম্প্রদায়গুলো 6টা বলেই এই আস্তিক দর্শনকে ষড় দর্শন বলা হয়। এবার 6টা দর্শন কোনটা, এই যে দেখো 6টা দর্শন, একটা হচ্ছে সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, বৈশেষিক দর্শন এবং বেদান্ত এবং মীমাংসা। এই 6টা দর্শনকে মিলে ষড় দর্শন হয়েছে। অর্থাৎ এই 6টা দর্শনের সমাহারই হচ্ছে ষড় দর্শন বা আস্তিক দর্শন বা বৈদিক দর্শন। তোমাদের সামনে হয়তো এইরকম ভাবেও কোশ্চেন চলে আসতে পারে, কোনটি ষড় দর্শনের অন্তর্ভুক্ত। তখন তোমাদের কাছে কোশ্চেন অপশনে আর থাকবে চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন এবং ষড় দর্শনের মধ্যে যে কোনো একটা দর্শন দিয়ে দিতে পারে। কিরকম, হয়তো যোগ দর্শনটা দিয়ে দিল অপশনে, তখন উত্তর হবে যোগ দর্শন। এখান থেকে অনেক ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই ছকটা যদি তোমার মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই পরীক্ষার সময় তোমরা দুটো কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে, এটুকু আমি ড্যাম শিওর বলতেই পারি। চলো আমরা এবার জানবো যে আমাদের সিলেবাসে কি কি আছে। এই যে ভারতীয় সম্প্রদায় আমরা জানলাম, তো ভারতীয় সম্প্রদায় আমরা সিলেবাসে কি দেখলাম, যে আমরা আজকে কি আলোচনা করছি, গ্রুপ বি এর ইউনিট 1 এর সাব ইউনিট বিটা আলোচনা করছি। এবার কিভাবে আমাদের পড়তে হবে, এই যে ভারতীয় দর্শনগুলো আমরা জানলাম, ন্যায় দর্শন, যোগ দর্শন, সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন, বৌদ্ধ দর্শন, মীমাংসা দর্শন, এতগুলো দর্শন জানলাম। সব থেকে মজার বিষয় হচ্ছে এতগুলো দর্শন তোমাদের পড়তে হবে না, মাথায় এত টেনশন নিতে হবে না। তার কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে একটা নির্দিষ্ট কোন একটা দর্শনের নাম উল্লেখ করা আছে, সেই দর্শনগুলো জানলেই আমরা পরীক্ষাতে অনায়াসে যে কোনো কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজভাবে করতে পারবো। তারা জেনে নি, এই দেখো স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়, তার মধ্যে এই যে নাস্তিক এবং আস্তিক।
আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়গুলো আমরা শুধু জাস্ট নামগুলো জেনে নিলাম। এবার ওর মধ্যে যে যে দর্শনগুলো আমরা বেশি পড়বো বা যেটা তোমাদের সিলেবাস আছে সেটা হচ্ছে ন্যায় দর্শন আমাদের পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে বেদান্ত দর্শন পড়তে হবে, বৌদ্ধ এবং ইসলামিক যে ফিলোসফি অর্থাৎ এতগুলো যে দর্শন, ষড় দর্শন অর্থাৎ 6টা, এবং যারা নরম মানে যারা কি বললাম বেদ বিরোধী অর্থাৎ যারা নাস্তিক দর্শন তারা হচ্ছে 3টে। তো ওই তিনটের মধ্যে আমাদেরকে একটা পড়তে হচ্ছে যেটা আমাদের অবৈদিক দর্শন বা নাস্তিক দর্শন, এবং ন্যায় দর্শন এবং বেদান্ত দর্শন দুটো আমাদের আস্তিক দর্শন পড়তে হচ্ছে। এটা একটা আলাদা ইসলামিক একটা ফিলোসফি, সেই ফিলোসফিটা আমরা পড়বো। তাহলে আমাদেরকে মাত্র 4টা ফিলোসফি পড়তে হচ্ছে। এবার ফিলোসফির মধ্যে যে 4টা যে ভারতীয় দর্শন আছে তার মধ্যে স্পেশালি কোন একটা বিষয় এখানে আমাদেরকে পড়তে বলা হচ্ছে। কি স্পেশালি কোন বিষয়? ওখানে বলছে ওদের বেসিক প্রিন্সিপাল, অর্থাৎ তাদের যে প্রত্যেকটা দর্শনের বিভিন্ন মতবাদ রয়েছে, প্রত্যেকটা দর্শনের বিভিন্ন নির্দিষ্ট নীতি রয়েছে এবং বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। এবং তার সঙ্গে সঙ্গে যে শিক্ষা ক্ষেত্রে তার যে ইমপ্লিকেশন, অর্থাৎ এই যে দর্শনগুলো আমরা জানবো শিক্ষা ক্ষেত্রে আদৌ তার কোনো ভূমিকা আছে না নেই, সেই ভূমিকাগুলো জানবো। এবং স্পেশাল রিফারেন্স অর্থাৎ প্রত্যেকটা দর্শনের মেটাফিজিক্স, এপিস্টেমোলজি এবং অ্যাক্সিওলজি, এই 3টি বিষয় আমাদেরকে জানতে হবে। অর্থাৎ ন্যায় দর্শনের মেটাফিজিক্স কি, এপিস্টেমোলজি এবং অ্যাক্সিওলজি। যে মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, অ্যাক্সিওলজি শুনেই হয়তো ঘাবড়ে গেছে, বাপরে কি জিনিস এই মেটাফিজিক্স, এপিস্টেমোলজি আবার অ্যাক্সিওলজি। তো খুব সহজভাবে তোমাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরবো। এই যে মেটাফিজিক্স, এপিস্টেমোলজি এবং অ্যাক্সিওলজি, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে দর্শনের বিভিন্ন শাখা। এই শাখাগুলো আমাদের কি কি নিয়ে আলোচনা করে সেই বিষয়টা যদি আমরা জেনে নিই তাহলে আমরা জেনে নেব ন্যায় দর্শন আমাদের মেটাফিজিক্স সম্বন্ধে কি বলেছে, এপিস্টেমোলজি সম্বন্ধে কি বলেছে এবং অ্যাক্সিওলজি সম্বন্ধে কি বলেছে। তো তবে তোমাদের সুবিধার্থে আমি বলে দিই, মেটাফিজিক্স এর বাংলা অর্থ হচ্ছে সৃষ্টি তত্ত্ব। যদি আমরা নেক্সট স্লাইডে আমি আলোচনা করব তোমাদের সামনে সৃষ্টি তত্ত্ব। এবার এপিস্টেমোলজির যে বাংলা যে শব্দার্থ সেটা হচ্ছে জ্ঞান তত্ত্ব, এবং অ্যাক্সিওলজি বাংলা যে অর্থ সেটা হচ্ছে মূল্য তত্ত্ব। তো চলো আমরা আজকে তাহলে যে আমাদের থাম্বনেলে লেখা ছিল দর্শনের বিভিন্ন সম্প্রদায়, ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় এবং দর্শনের বিভিন্ন শাখা সমূহ, এই শাখাগুলোই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। দার্শনিক সম্প্রদায়গুলো তো আলোচনা করলাম। তোমরা আশা করি তোমরা যদি ওই ছকটা খুব মনে রাখতে পারো তাহলে আমি তোমাদেরকে বারবার করে বলছি ওখান থেকে তোমাদের দুটো কোশ্চেন 100% পাবে। সেই যেভাবে হোক ঘুরিয়ে পেরিয়ে যেভাবে কোশ্চেন দিক তোমরা পারবে। কোনটা আস্তিক দর্শনের নয়, কোনটা আস্তিক দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত, কোন দর্শন ষড় দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত, কোনটা ষড় দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এইভাবে বিভিন্ন কোশ্চেন তোমাদের আসবে। তোমরা ওখান থেকে মোটামুটি 8-10টা কোশ্চেন হয়, সেখান থেকে দুটো কোশ্চেন তোমরা পাবে। তো চলো, এই যে তোমাদের সিলেবাসে আমি বললাম কি আমাদেরকে খুব সহজ ন্যায় দর্শন জানতে হবে এবং বেদান্ত দর্শন জানতে হবে, বৌদ্ধ এবং ইসলামিক দর্শন। তো ন্যায় দর্শনের মধ্যে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য জানবো। ন্যায় দর্শনটা কে আবিষ্কার করেছিল, অর্থাৎ ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে এবং বৌদ্ধ দর্শন এবং ইসলামিক দর্শনের প্রতিষ্ঠাতাগুলো কে, সেই বিষয়গুলো আমরা জানবো। আর তার সঙ্গে সঙ্গে এদের বিভিন্ন প্রিন্সিপাল অর্থাৎ এদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি কি, এরা কি বলেছে, এরা মেটাফিজিক্স সম্বন্ধে কি বলেছে, অ্যাক্সিওলজি সম্বন্ধে কি বলেছে, সেই বিষয়গুলো আমরা জানবো। তো প্রথমে আমরা দর্শনের বিভিন্ন শাখাগুলো জেনে নিই, তাহলে আমাদের বাকি বিষয়গুলো বুঝতে আমাদের সহজ হবে। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গাছ, গাছের যেমন বিভিন্ন একটা শাখা থাকে বা শাখা বা প্রশাখা থাকে, ঠিক তেমনি দর্শনকে যদি আমরা একটা গাছ ধরি তো তার বিভিন্ন শাখা বা প্রশাখা আছে। কেমন? এই যে দেখো বিভিন্ন শাখা, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, থিওলজি, রিয়েলিজম, এথিক্স, কসমোলজি, বিভিন্ন শাখা আছে। তবে দর্শনের কিন্তু মূল শাখা হচ্ছে 3টি। দর্শনের মূল শাখা কি কতটা বললাম? 3টি। একটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব বা অধিবিদ্যা, যেটা তোমাদের সিলেবাসে লেখা আছে মেটাফিজিক্স। তারপর হচ্ছে একটা জ্ঞান তত্ত্ব, যেটাকে আমরা ইংলিশে কি বলছি, এপিস্টেমোলজি। এবং আরেকটা তোমাদের যে সিলেবাস আছে সেটা হচ্ছে মূল্য তত্ত্ব, অর্থাৎ মূল্য তত্ত্বকে বলা হয় অ্যাক্সিওলজি। তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারলে যে দর্শনের বিভিন্ন শাখা আছে, সেই বিভিন্ন শাখার মধ্যে 3টি হচ্ছে দর্শনের মূল শাখা, যেটা বলা হয় সৃষ্টি তত্ত্ব বা অধিবিদ্যা, জ্ঞান তত্ত্ব বা জ্ঞানবিদ্যা এবং মূল্য তত্ত্ব বা মূল্যবিদ্যা। ইংরেজিতে বলা হয় মেটাফিজিক্স, এপিস্টেমোলজি এবং অ্যাক্সিওলজি। তো এই বিষয়গুলো কি এবার দেখো। প্রথমে আমরা আলোচনা করি সৃষ্টি তত্ত্ব। সৃষ্টি তত্ত্ব বা অধিবিদ্যা,
সৃষ্টি তত্ত্ব বা অধিবিদ্যার যে ইংরেজি প্রতিশব্দ আমরা এর আগে স্লাইডে জানলাম, সেটা কি বলা হয়? মেটাফিজিক্স। এবার মেটাফিজিক্স এর যদি আমরা তোমার ভূতপত্তিগত অর্থ বের করি, তাহলে মেটাফিজিক্স কথাটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। সেই গ্রিক শব্দ কি? একটা হচ্ছে মেটা এবং একটা হচ্ছে ফিজিকা। তো মেটা কথার অর্থ কি বলতো? মেটা কথার অর্থ হচ্ছে ব্যতীত বা তারপরেও, অর্থাৎ এক্সট্রা কিছু ভাবা। এই যে আমরা অনেক বিভিন্ন বইয়ে, তোমরা হয়তো যখন ইংরেজি বই পড়বে, আস্তে আস্তে যখন উঁচু লেভেলে যাবে, তখন দেখবা মেটা কথাটা অনেক জায়গায় আছে। যেমন আমরা পড়েছি, যখন তোমরা ইউনিভার্সিটিতে যাবে বা কলেজে যাবে, তখন তোমরা হয়তো ইংরেজিতে পড়বে বিষয়গুলো, অনেক বইগুলো। মেটা মানে হচ্ছে ব্যতীত বা তারপরে, অর্থাৎ যে জিনিসটা তুমি ভাবছো তারপরেও আরো ভাবা বা আরো চিন্তা ভাবনা করা। এবং ফিজিকা অর্থাৎ পদার্থবিদ্যা, অর্থাৎ মেটাফিজিক্স কথার যে শাব্দিক অর্থ বা ভূতপত্তিগত অর্থ হচ্ছে পদার্থবিদ্যা ব্যতীত বা পদার্থের পরেও। এই যে আমাদের যে পদার্থবিদ্যা আছে বা আমাদের যে পদার্থ আছে, সেই পদার্থ অর্থাৎ পার্থিব জীবন ছাড়াও আর একটা যে জগৎ আছে, সেই জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা। ওই যে দেখো এখানে লেখা আছে সৃষ্টি তত্ত্ব বা অধিবিদ্যা সৃষ্টির যাবতীয় সম্পর্কযুক্ত বিষয়, অর্থাৎ সৃষ্টি তত্ত্ব বা অধিবিদ্যার কাজ হলো সৃষ্টির নানান বিষয় নিয়ে আলোচনা করা বা অধ্যয়ন করা। অর্থাৎ এই যে আমাদের পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, এই সমস্ত জিনিস অধ্যয়ন করাই হচ্ছে মেটাফিজিক্সের কাজ। মেটাফিজিক্সের যদি আমরা মূল অর্থ অর্থাৎ ব্যাপক অর্থ যদি জানতে চাই, তাহলে মেটাফিজিক্সের মূল কাজই হলো বা মেটাফিজিক্সের মূল অর্থ হলো আমাদের এই পদার্থ ব্যতীত বা আমাদের এই পৃথিবী ছাড়াও বা এই পৃথিবীটা সৃষ্টি কিভাবে হলো, এবং আমাদের এই পৃথিবী ছাড়াও আরো অন্য কোনো জগৎ আছে না নেই, আমাদের ঈশ্বর আছে না নেই, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করাই হচ্ছে মেটাফিজিক্সের কাজ। তাহলে খুব সহজভাবে তোমরা বুঝতে পারলে মেটাফিজিক্স বা সৃষ্টি তত্ত্বের কাজই হলো সৃষ্টির বিভিন্ন কারণ এবং সৃষ্টিটা কে সৃষ্টি করেছে এই পৃথিবীটা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে মেটাফিজিক্স। তাহলে মেটাফিজিক্সকে যেমন তোমাদের বললাম একটা গাছের যেমন শাখা বা প্রশাখা থাকে, ঠিক তেমনি ওর শাখা আমরা আলোচনা করলাম সৃষ্টি তত্ত্ব, সেই সৃষ্টি তত্ত্বর আবার বিভিন্ন প্রশাখা আছে। সেই প্রশাখাগুলি হচ্ছে একটা হচ্ছে ধর্মতত্ত্ব, সৃষ্টি তত্ত্ব এবং তত্ত্ববিদ্যা। এই তিনটি ভাগে আবার সৃষ্টি তত্ত্বকে আমরা ভাগ করতে পারি। সেই তিনটি ভাগ কি? একটা হচ্ছে ধর্মতত্ত্ব। তো ধর্মতত্ত্ব বিষয়টা হচ্ছে, দেখো অধিবিদ্যা বা সৃষ্টি তত্ত্ব যখন ঈশ্বর নিয়ে আলোচনা করে, ঈশ্বর এই কথাটা একদম মাথায় রাখবে, অর্থাৎ অধিবিদ্যা বা মেটাফিজিক্স যখন ঈশ্বর নিয়ে আলোচনা করছে, ঈশ্বরের বৈশিষ্ট্য বা ঈশ্বরের প্রকৃতি নিয়ে আলোচনা করছে, আদৌ ঈশ্বর আছে না নেই, তো এই বিষয় নিয়ে সৃষ্টি তত্ত্ব বা যখন আলোচনা করছে, তখন তাকে বলছে থিওলজি বা ধর্মতত্ত্ব। অর্থাৎ মেটাফিজিক্সের আর একটি ভাগ, সেটা হচ্ছে ধর্মতত্ত্ব, যে তত্ত্বটা ঈশ্বরের প্রকৃতি বা ঈশ্বর নিয়ে যখন আলোচনা করছে, তখন তার নাম হয়ে যাচ্ছে ধর্মতত্ত্ব। অর্থাৎ ঈশ্বর নিয়ে যখন আলোচনা করছে, ঈশ্বরের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছে, ঈশ্বরের বিভিন্ন প্রকৃতি নিয়ে যখন আলোচনা করছে, সেটাকে বলছে থিওলজি। তারপরে আর একটা কি বললাম, আর একটা যেটা শাখা, সেটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব বা কসমোলজি। তাহলে বা সৃষ্টিবিদ্যা, মেটাফিজিক্স বা অধিবিদ্যা যখন সৃষ্টি নিয়ে আলোচনা করছে, এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো, কেন হলো, এইটা নিয়ে যখন আলোচনা করছে, সেটাকে বলছে কসমোলজি। এবং লাস্ট যেটা আছে তত্ত্ববিদ্যা, অর্থাৎ মেটাফিজিক্স যখন সৃষ্টি তত্ত্বের সংখ্যায়, যদিও আমাদের সৃষ্টি কিভাবে হলো, যদি আমাদের যদি ঈশ্বর থাকেও বা ঈশ্বরের সংখ্যাটা কতটা, যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, তখন সেই মেটাফিজিক্সের যে শাখাটা, সেই মেটাফিজিক্সের যে ভাগটা, সেটাকে বলছি আমরা তত্ত্ববিদ্যা বা অন্টোলজি। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম মেটাফিজিক্সের তিনটি প্রশাখা বা তিনটি শাখা, সেটা হচ্ছে ধর্মতত্ত্ব, তারপরে হচ্ছে সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টিবিদ্যা এবং তত্ত্ববিদ্যা। অর্থাৎ তাহলে তত্ত্ববিদ্যাটা হচ্ছে সৃষ্টি তত্ত্বের যখন বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করছে, অর্থাৎ যদি আমাদের কাছে ঈশ্বর থেকে থাকেন, ঈশ্বরের সংখ্যাটা কতটা, এই সমস্ত বিষয় নিয়ে যখন অধ্যয়ন করছে, তখন মেটাফিজিক্সের ওই শাখাটাকে বলা হচ্ছে তত্ত্ববিদ্যা। এবার আমরা জানবো জ্ঞান তত্ত্ব, যেটা আমাদের দুটো ভাগ, অর্থাৎ দ্বিতীয় শাখা, যেটা দর্শন, ভারতীয় দর্শনের যে তিনটে ভাগ বললাম, মূল তিনটে ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব এবং আমাদের দ্বিতীয় ভাগ হচ্ছে জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্বটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা এই যে জ্ঞান অর্জন করার জন্যই আমরা বিদ্যালয়ে আসি।
তো এখানে দেখো জ্ঞান তত্ত্বর ইংরেজি প্রতিশব্দ এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি কথাটাও ঠিক গ্রিক শব্দ থেকে এসেছে। যদি আমি শাব্দিক অর্থ বা ভূতপত্তিগত অর্থ দেখি তাহলে গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ একটা হচ্ছে এপিস্টেম এবং একটা হচ্ছে লোগোস। এপিস্টেম কথার অর্থ হচ্ছে জ্ঞান এবং লোগোস কথার অর্থ হচ্ছে বিজ্ঞান। তাহলে এপিস্টেমোলজি কথাটির যে আক্ষরিক অর্থ সেটা হচ্ছে জ্ঞানের বিজ্ঞান, শুধুমাত্র জ্ঞানের বিজ্ঞান। অর্থাৎ দর্শনের যে শাখাটা, তাহলে আমরা বলতে পারি দেখো দর্শনের যে শাখাটা বা যে জ্ঞান তত্ত্বটা জ্ঞানের যথার্থতা, এই যে আমরা এত জ্ঞান অর্জন করছি আদৌ এই জ্ঞানটা ভ্যালিড না ইনভ্যালিড, এই যে জ্ঞানের যথার্থতা সেটা নিয়ে আলোচনা করছে। জ্ঞানের বিভিন্ন উৎস, আমরা কোন কোন জায়গা থেকে আমরা জ্ঞানগুলো পাচ্ছি, যেমন আমরা যদি বলতে পারি যেমন বিভিন্ন অথরিটি পার্সনের কাছ থেকে আমরা জ্ঞান পাই। তারপর হচ্ছে আমাদের যদি ভারতীয় দর্শনের ইন্ডিয়ান যে লজিক গুলো আছে, যে যুক্তিগুলো আছে সেখান থেকে আমরা জ্ঞান পাই। যেমন 5টা বা 6টা ইন্ডিয়ান লজিক আছে, তোমরা হয়তো যাদের দর্শন বিষয় আছে তারা হয়তো ওই বিষয়টা পড়েছো। কিরকম দর্শন, কিরকম জ্ঞানের উৎসটা হয়, যেমন আমরা প্রত্যক্ষ জ্ঞান লাভ করি, অর্থাৎ ডাইরেক্ট চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে দেখে আমরা যে জ্ঞানটা লাভ করছি সেটা হচ্ছে জ্ঞানের উৎস। যেমন এই যে পেনটা আমি দেখছি, তাহলে দেখার পরে আমি উপলব্ধি করলাম এটা হচ্ছে পেন। এছাড়াও বিভিন্ন জ্ঞানের উৎস আছে, অনুমান আছে, আমরা অনুমানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন জ্ঞান পাই। কিরকম অনুমানের মধ্যে দিয়ে, যেমন আকাশে যদি মেঘ উঠে থাকে তাহলে আমরা একটা অনুমান করতে পারি কি মেঘ উঠে আছে তাহলে বৃষ্টি হবে, বা হয়তো রাস্তায় কাদা দেখতে পাচ্ছি তারপর হয়তো একটা অনুমান করছি যে হয়তো আগে বৃষ্টি হয়েছিল। তো এইরকম বিভিন্ন জ্ঞানের উৎসগুলো আছে, কোন কোন জায়গা থেকে পাই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে জ্ঞান তত্ত্ব। এবং জ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং জ্ঞানের বিভিন্ন প্রণালী, কোন কোন প্রণালীর মধ্যে দিয়ে আমরা জ্ঞান পাই, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে আমাদের এপিস্টেমোলজি। অর্থাৎ যদি আমি তোমাদের একটা জটিল প্রশ্ন করে বসি, জটিল প্রশ্ন কি, একটু যদি তোমাদের কোশ্চেন যদি খুবই কঠিন হয় তাহলে কোশ্চেনটা এইরকম ভাবে আসবে যে তোমরা যে সিলেবাসটা পড়ছো বা তোমরা যে কারিকুলামটা পড়ছো সেই কারিকুলামটা দর্শনের কোন শাখার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তখন তোমাদের অপশন দিয়ে দিল যে মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, অ্যাক্সিওলজি, সৃষ্টিতত্ত্ব, জ্ঞানতত্ত্ব বা মূল্যতত্ত্ব, বা হয়তো দিয়ে দিল ধর্মতত্ত্ব। তখন কোনটা তোমরা অপশন বেছে নিবে বলো তো? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের যে সিলেবাস বা তোমাদের যে পাঠ্যক্রমটা সিলেক্ট করে দিয়েছে সেই পাঠ্যক্রমটা দর্শনের কোন শাখার অন্তর্ভুক্ত। সৃষ্টিতত্ত্ব হবে, জ্ঞানতত্ত্ব হবে, না মূল্যতত্ত্ব হবে, না ধর্মতত্ত্ব হবে? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমরা কি আলোচনা করলাম যে এপিস্টেমোলজি কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে জ্ঞানের বিজ্ঞান, অর্থাৎ দর্শনের যে শাখা জ্ঞানের বিভিন্ন যথার্থতা, জ্ঞানের উৎস, জ্ঞানের বিভিন্ন থিওরি, জ্ঞানের বিভিন্ন প্রণালী নিয়ে যে শাখাটা আলোচনা করে সেটাই হচ্ছে আমাদের জ্ঞান তত্ত্ব। জ্ঞানের যথার্থতা মানে তো তোমাদের বললাম যথার্থতা মানে আদৌ জ্ঞানটা ভ্যালিড, যে জ্ঞানটা আমি নিচ্ছি সেই জ্ঞানটা আদৌ কি একদম যথার্থ না যথার্থ নয়, না আমরা ভুলভাল শিখছি। তো এই জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা করছে দর্শনের একটা শাখা, সেই শাখাটাকে আমরা বলছি এপিস্টেমোলজি। এরপরে আমরা জানবো মূল্যতত্ত্ব। মূল্যতত্ত্ব বলতে যে মূল্যতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আমাদের অ্যাক্সিওলজি। অ্যাক্সিওলজি কথাটাও আবার দুটো শব্দ সমন্বয়ে গঠিত, দুটো গ্রিক শব্দ সমন্বয়ে গঠিত। এটা তোমাদের পরীক্ষায় একটা আসবেই, যে হয়তো জ্ঞানতত্ত্ব বা মূল্যতত্ত্ব বা সৃষ্টিতত্ত্ব, এই তিনটের মধ্যেই হয় যে কোন শব্দ থেকে এসেছে, কোন কোন শব্দ দুটির সমন্বয়ে গঠিত, এটা হয়তো তোমাদের আসতে পারে, এটা একটু মাথায় রাখবে। তাহলে কি অ্যাক্সিওলজি কথাটি দুটো শব্দ সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে অ্যাক্সিওস এবং একটা হচ্ছে লোগোস। অ্যাক্সিওস কথার অর্থ হচ্ছে মূল্যবোধ। এই বিষয়টা এখন বর্তমানে বহু চর্চিত একটা বিষয়। হ্যাঁ, তো এই বিষয়টা কি সেটা আমি তোমাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে পারবে। তাহলে অ্যাক্সিওস কথার অর্থ হচ্ছে মূল্যবোধ বা যেটাকে ইংরেজিতে বলা হয় ভ্যালু, এবং লোগোস কথার অর্থ হচ্ছে আমাদের বিজ্ঞান বা সায়েন্স। তাহলে আমরা একত্রে যদি আমি অ্যাক্সিওলজি কথাটির ভূতপত্তিগত অর্থ যদি দেখি তাহলে মূল্যবোধের বিজ্ঞান। তাহলে আমাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে মূল্যবোধ বলতে কি বুঝি? মূল্যবোধের তো বিজ্ঞান বললাম, যেমন জ্ঞানের বিজ্ঞান। জ্ঞান বলতে আমরা কি বুঝি তা আমরা সকলেই জানি, কোনো বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা, সেটা হচ্ছে জ্ঞান। কিন্তু এখানে মূল্যবোধ বলতে আমরা কি বুঝি, এবং এই মূল্যবোধ আমরা কথায় কথায় প্রতিনিয়ত এখন বর্তমানে বহু চর্চিত একটা বিষয় তোমাদের সামনে বললাম যে মূল্যবোধ নেই, ওর মধ্যে কোনো মূল্যবোধই নেই, এই কথাগুলো আমরা বলি। তো মূল্যবোধ বলতে আমরা কি বুঝি সেটা আমরা জানবো। দেখো,
মূল্যবোধ আমরা যদি বিচার করি তাহলে দুটো দিক থেকে আমরা মূল্যবোধকে বিচার করতে পারি, বা কাউকে আমরা মূল্যবোধ মানে কি ভ্যালু দেওয়া, অর্থাৎ আমরা দুটো বিষয়ের উপর যে কোনো বিষয়কে আমরা মূল্য দিই। দুটো বিষয় কি, অর্থাৎ অ্যাক্সিওলজির আবার দুটো ভাগ আছে, সেই দুটো ভাগ বুঝে নিলে আমরা মূল্যবোধ বিষয়টা কি সেটা আমরা জেনে নেব। দেখো তাহলে মূল্য তত্ত্ব বা মূল্যবিদ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যে দুটো ভাগ, একটা হচ্ছে এথিক্স এবং অ্যাস্থেটিক্স। এথিক্স এর বাংলা অর্থ হচ্ছে নীতিশাস্ত্র, অর্থাৎ এথিক্স বলতে আমরা বুঝি কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, কোন কাজটা ভালো, কোন কাজটা ভালো নয়, এই বিষয় সম্পর্কে জানা, সেটা হচ্ছে নীতিশাস্ত্র বা এথিক্স। এবং নন্দন শাস্ত্র বা অ্যাস্থেটিক্স বলতে আমরা তাকেই বুঝি যে বিষয়টা আমার কাছে সুন্দর, যে বিষয়টা আমার কাছে সুখদায়ক, সেটা হচ্ছে আমার মূল্যবোধ। এথিক্স বলতে বা নীতিশাস্ত্র বলতে আমরা তাকেই বুঝব যে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত এর মধ্যে যে পার্থক্য সূচক মূল্য নির্ধারণ করাই হচ্ছে আমাদের এই যে ভ্যালু বা মূল্য নির্ধারণ করাই হচ্ছে এথিক্স। এই যে মূল্যবোধ কথাটা বললাম, মূল্যবোধটা আমরা কিভাবে বিচার করব, তার বিচার করার এই পার্থক্য যদি আমরা করতে পারি তাহলে এটা হচ্ছে এথিক্স, বা এটাই হচ্ছে আমাদের মূল্যবোধ। কোনো বিষয় সম্পর্কে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এইটা পার্থক্য করাই হচ্ছে মূল্যবোধ বা নীতিশাস্ত্র। যেমন যে কোনো কাজ করার আগে আমরা তো ভাবি এই কাজটা করা আদৌ উচিত না উচিত নয়, তাহলে এটাই হচ্ছে আমরা ভ্যালু, এটাই হচ্ছে ভ্যালু বা মূল্যবোধ। যে কাজটা করা উচিত তাকে আমি মূল্য দেব, আর যে কাজটা করা উচিত নয় তাকে তো আমি মূল্য দেব না। তো এটাই হচ্ছে আমাদের মূল্যবোধ। এবং মূল্যবোধ আর একটা দিক থেকে হয়, যে বিষয়টা হচ্ছে অ্যাস্থেটিক্স বা নন্দন শাস্ত্র, অর্থাৎ যে কাজটা সুন্দর, যে কাজটা উপভোগ্য এবং যে কাজটা আমার কাছে তৃপ্তিকর, যে কাজটা আমাকে ভালো লাগে, সেই কাজটাই কে আমরা বেশি মূল্য দিই বা সেই কাজটাকে আমরা বেশি ভ্যালু দিই। তো এটাই হচ্ছে নন্দন শাস্ত্র। তাহলে আমরা কি বললাম, অ্যাক্সিওলজির দুটো ভাগ। অ্যাক্সিওলজির বাংলা অর্থ আমরা কি বললাম, অ্যাক্সিওলজি বলতে আমরা বুঝি অর্থাৎ মূল্যবোধের বিজ্ঞান। মূল্যবোধ আমরা দুটো দিক থেকে করতে পারি, একটা হচ্ছে এথিক্স এবং একটা হচ্ছে অ্যাস্থেটিক্স। এথিক্স মানে কি বললাম, যে কোনো কাজটা ভালো বা মন্দ, কোন কাজটা উচিত বা অনুচিত, এর মধ্যে পার্থক্য নির্ধারণ করে যখন আমরা বিচার করি, মূল্য বিচার করি, সেটা হচ্ছে এথিক্স। আর যখন আমরা যে বিষয়টা আমার কাছে তৃপ্তিদায়ক, যে বিষয়টা আমার কাছে ভালো, যে বিষয়টা আমার কাছে সুন্দর, সেই বিষয়টাকে আমরা মূল্য দিই বা ভ্যালু দিই, সেটা হচ্ছে আমাদের নন্দন শাস্ত্র। তাহলে এবার আমরা জেনে নেব এই যে এথিক্স, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি এবং অ্যাক্সিওলজি, সৃষ্টিতত্ত্ব, জ্ঞান তত্ত্ব এবং মূল্য তত্ত্ব, এই বিষয়গুলো যে আমরা জানলাম তাদের মধ্যে পার্থক্যটা আমরা জেনে নেব। তাহলে আমরা খুব সহজভাবে আমাদের কাছে এই বিষয়টা মনে থাকবে। যদি ভূতপত্তিগত অর্থ দেখি, যে মেটাফিজিক্স বা সৃষ্টিতত্ত্ব, জ্ঞান তত্ত্ব এবং মূল্য তত্ত্ব, তাহলে আমরা খুব সহজভাবেই আমরা দেখতে পাচ্ছি। দেখো, মেটা এর ভূতপত্তিগত অর্থ হচ্ছে বিয়ন্ড বা ব্যতীত, এবং ফিজিকা কথার অর্থ হচ্ছে পদার্থ বিজ্ঞান, অর্থাৎ পদার্থ বিদ্যা ব্যতীত, এটা হচ্ছে মেটাফিজিক্স। জ্ঞান তত্ত্বর হচ্ছে এপিস্টেম এবং লোগোস, যেটা আমাদের জ্ঞান নিয়ে বিভিন্ন আলোচনা করে। এবং মূল্য তত্ত্ব অর্থাৎ আমাদের বিভিন্ন ভ্যালু বা আমাদের মূল্য নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে মূল্য তত্ত্ব। এবার আমরা জানবো আলোচনার বিষয়বস্তু। আলোচনার বিষয়বস্তু তোমাদের খুব সহজভাবে আমি উপস্থাপন করলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো, অধিবিদ্যার আলোচনার যে বিষয়বস্তু, সেটা হচ্ছে সৃষ্টির সকল কারণ এবং সৃষ্টির বিভিন্ন রহস্য, এবং এগুলো ছাড়াও ঈশ্বর, আত্মা ইত্যাদি নিয়ে এই সৃষ্টিতত্ত্ব আলোচনা করে। জ্ঞান তত্ত্ব জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে, জ্ঞান এবং জ্ঞানের সম্পর্কিত বিভিন্ন সম্পর্ক, জ্ঞানটা ভ্যালিড না ইনভ্যালিড, জ্ঞানটা তোমার কোথা থেকে আসে, জ্ঞানের বিভিন্ন পদ্ধতিগুলো কিরকম, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। এবং মূল্য তত্ত্ব বিভিন্ন মূল্যবোধ, নীতি, উচিত অনুচিত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে আমাদের মূল্য তত্ত্ব। এবার আমরা জানবো শ্রেণী বিভাগ, অর্থাৎ বিভিন্ন যে এই থিওরি, এই শাখাগুলো আমরা জানলাম, সেই শাখাগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে যেমন সৃষ্টিতত্ত্বকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। তোমাদের সামনে ওখানে আমি 3টি বিষয় তুলে ধরেছি, তোমরা 4টি ভাগ মুখস্থ রাখবে। এগুলো হয়তো আসতে পারে পরীক্ষাতে, একটু ডিটেলসে তোমাদের পড়াচ্ছি, তোমরা বুঝতেই পারছো। দেখো, সৃষ্টিতত্ত্বকে আমরা যেমন ধর্মবিদ্যা, তারপর হচ্ছে কারণবিদ্যা বা টেলিওলজি, সৃষ্টি বিজ্ঞান বা কসমোলজি এবং তত্ত্ববিদ্যা বা অন্টোলজি, এই বিষয় আমরা এই 4টি ভাগে ভাগ করতে পারি। জ্ঞান তত্ত্ব বা জ্ঞান বিদ্যাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যুক্তিবিদ্যা,
একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ এবং সমালোচনাবাদ। এবং মূল্যতত্ত্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সৃষ্টি নীতিশাস্ত্র এবং নন্দন শাস্ত্র। তাহলে আমরা দর্শনের বিভিন্ন শাখাগুলো আমরা জেনে গেলাম। এবার আমাদের সিলেবাসে যে বিষয়টা বলেছে, এবার তোমাদের সামনে একটু উপস্থাপন করছি। সিলেবাসে আমাদের 4টি দর্শনের কথা বলেছে। একটা হচ্ছে আমাদের কি, চলে যাই সিলেবাসে আমাদের কি বলেছে, সিলেবাসে আমাদের এই 4টি দর্শনের কথা বলেছে। একটা হচ্ছে ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, বৌদ্ধ দর্শন এবং ইসলামিক দর্শন। তো ন্যায় দর্শনের সৃষ্টি তত্ত্বে কি বলা হয়েছে, ঈশ্বর আছে না নেই, এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো, এই সমস্ত বিষয় নিয়ে ন্যায় দর্শন যে যে কথাগুলো বলেছে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ন্যায় দর্শন জ্ঞান তত্ত্ব সম্পর্কে কি কি বলেছে, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমরা জ্ঞান পাই, কোন কোন জায়গাটা ভ্যালিড নলেজ, সেই বিষয় নিয়ে ন্যায় দর্শন কি বলেছেন সেই বিষয়গুলো আমরা জানবো। তারপরে ঠিক ওইভাবেই বেদান্ত দর্শন মেটাফিজিক্স সম্বন্ধে কি বলেছে, জ্ঞানতত্ত্ব সম্বন্ধে কি বলেছে, কোন কোন জায়গা থেকে আমরা জ্ঞান পাই, এবং মূল্যবিদ্যা অর্থাৎ কোন কাজটা করা ওরা উচিত বলেছে, কোন কাজটাকে অনুচিত বলেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ভিডিওতে তোমার সামনে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।